রেজিম চেঞ্জ আন্তর্জাতিক রাজনীতিতে বহুল আলোচিত একটি ধারণা। কোনো দেশের সরকার বা রাজনৈতিক নেতৃত্বকে সরিয়ে নতুন কোনো সরকার প্রতিষ্ঠা করাই হলো রেজিম চেঞ্জ। এটি কখনো গণ অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান, নির্বাচন, বিদেশি সামরিক হস্তক্ষেপ বা গোপন গোয়েন্দা অভিযানের মাধ্যমে ঘটানো হয়। বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বেশি যে দেশটির বিরুদ্ধে রেজিম চেঞ্জে জড়িত থাকার অভিযোগ ওঠে সেটি যুক্তরাষ্ট্র। সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগ নতুন করে রেজিম চেঞ্জ বিতর্ককে সামনে নিয়ে এসেছে। ইমরান খান দাবি করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল, যদিও ওয়াশিংটন এই অভিযোগ অস্বীকার করেছে। 2022 সালে পাকিস্তানে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান ইমরান খান। এরপর থেকেই তিনি অভিযোগ করেন তার স্বাধীন পররাষ্ট্রনীতি, বিশেষ করে রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা ওয়াশিংটনের অপছন্দ ছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক তদন্ত সংস্থা ড্রপ সাইটের ফাঁস হওয়া কূটনৈতিক বার্তা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনা শুরু হয়। এতে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মজিদ খান ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লুর কথোপকথনের উল্লেখ ছিল। সেখানে নাকি ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ইমরান খানের সরকার থাকলে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক কঠিন হবে। যদিও যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের কোনো হস্তক্ষেপ ছিল না। যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জ বিতর্কের সবচেয়ে সাম্প্রতিক চাক্ষুষ উদাহরণ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাস থেকে তুলে নেওয়ার ঘটনা। 2013 সালে মাদুরো ভেনেজুয়েলার ক্ষমতায় আসেন। 2015 সালের পর যুক্তরাষ্ট্র দেশটির ওপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, বিশেষ করে তেল রপ্তানি ও ব্যাংকিং খাতকে লক্ষ্য করে। ওয়াশিংটন দাবি করে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে সমালোচকদের মতে এসব পদক্ষেপ মাদুরো সরকারকে দুর্বল করার একটি রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল। সেই সময় যুক্তরাষ্ট্রের সব অপশন টেবিলে আছে ধরনের বক্তব্য সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়, যদিও শেষ পর্যন্ত তখন সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া হয়নি। শেষমেশ 2026-এর 3 জানুয়ারি মার্কিন বাহিনী মাদুরোকে দেশটির রাজধানী থেকে তুলে আনে। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জের সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি হলো ইরানের মোহাম্মদ মোসাদ্দেক সরকারের পতন। 1951 সালে মোসাদ্দেক ইরানের তেল শিল্প জাতীয়করণ করেন। এতে ব্রিটিশ স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। পরে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে অপারেশন অ্যাজাক্স নামে একটি গোপন পরিকল্পনা নেয়। ডিক্লাসিফাইড সিআইএ নথিতে পরে স্বীকার করা হয় যে 1953 সালের সামরিক অভ্যুত্থানে সিআইএ সরাসরি জড়িত ছিল। এই অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে সরিয়ে শাহ মোহাম্মদ রেজা পাহলভির ক্ষমতা সুদৃঢ় করা হয়। বিশ্লেষকদের মতে এই ঘটনাই পরবর্তীতে ইরানে পশ্চিম বিরোধী মনোভাব বাড়িয়ে তোলে, যার ফলস্বরূপ 1979 সালে দেশটিতে ইসলামী বিপ্লব ঘটে। 1954 সালে জ্যাকোবো আরবেন্সের সরকার উৎখাতেও সিআইএ জড়িত ছিল বলে ইতিহাসবিদদের মধ্যে ঐক্যমত্য রয়েছে। আরবেন্স ভূমি সংস্কার শুরু করেছিলেন, যা মার্কিন ইউনাইটেড ফ্রুট কোম্পানির ব্যবসায়িক স্বার্থে আঘাত করে। যুক্তরাষ্ট্র তখন তাকে কমিউনিস্ট প্রভাবিত নেতা হিসেবে তুলে ধরে। পরবর্তীতে সিআইএ সমর্থিত সামরিক অভিযান ও মনস্তাত্ত্বিক প্রচারণার মাধ্যমে তার সরকারকে সরিয়ে দেওয়া হয়। 1973 সালে সালভাদর আলেন্দের সরকার পতনও রেজিম চেঞ্জ বিতর্কের অন্যতম বড় উদাহরণ। আলেন্দে ছিলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সমাজতান্ত্রিক নেতা। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশাসন আশঙ্কা করেছিল চিলি লাতিন আমেরিকায় সমাজতান্ত্রিক প্রভাব বিস্তারের কেন্দ্র হয়ে উঠতে পারে। পরে জেনারেল অগাস্টো পিনোশে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। বহু ডিক্লাসিফাইড নথিতে দেখা যায় সিআইএ আলেন্দে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরিতে সক্রিয় ছিল। যদিও ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে যে যুক্তরাষ্ট্র সরাসরি অভ্যুত্থান পরিচালনা করেছিল কিনা, তবে অর্থনৈতিক চাপ, বিরোধীদের সহায়তা এবং গোপন অপারেশনের বিষয়টি ব্যাপকভাবে স্বীকৃত। আফ্রিকার ইতিহাসে প্যাট্রিস লুমুম্বার হত্যাকাণ্ডও আন্তর্জাতিক ষড়যন্ত্রের আলোচনায় গুরুত্বপূর্ণ। 1960 সালে স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী হন লুমুম্বা। তিনি পশ্চিমা শক্তির প্রভাব কমাতে চেয়েছিলেন এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেন।
পরে সামরিক নেতা মোবুতু সেসে সেকো ক্ষমতা দখল করেন। যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা লুমুম্বাকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছিল। বহু গবেষণা ও মার্কিন সিনেট তদন্তে সিআইএর পরিকল্পনার উল্লেখ পাওয়া যায়। ব্রাজিলে ১৯৬৪ সালের সামরিক অভ্যুত্থানেও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বহু গবেষণা হয়েছে। তৎকালীন প্রেসিডেন্ট জোয়াও গুলার্ট বামখেসা অর্থনৈতিক সংস্কার চালু করতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছিল ব্রাজিল আরেকটি কিউবা হয়ে উঠতে পারে। পরে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে এবং যুক্তরাষ্ট্র দ্রুত নতুন সরকারকে সমর্থন দেয়। ডিক্লাসিফাইড নথিতে দেখা যায় ওয়াশিংটন অভ্যুত্থানের সম্ভাব্য প্রস্তুতি সম্পর্কে অবগত ছিল। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতন ছিল সরাসরি সামরিক রেজিম চেঞ্জের উদাহরণ। যুক্তরাষ্ট্র দাবি করেছিল ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং সাদ্দাম আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। পরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে তার সরকার পতন ঘটে, কিন্তু পরবর্তীতে সেই অস্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনেও পশ্চিমা সামরিক হস্তক্ষেপ ছিল গুরুত্বপূর্ণ। ন্যাটো অভিযানে যুক্তরাষ্ট্র বড় ভূমিকা পালন করে, যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল এটি ছিল বেসামরিক জনগণকে রক্ষা করার অভিযান। তবে সমালোচকরা বলেন এটি কার্যত একটি রেজিম চেঞ্জ অপারেশনে পরিণত হয়েছিল। সব রেজিম চেঞ্জ অভিযোগ সবসময় প্রমাণ করা যায় না। কিছু ক্ষেত্রে ডিক্লাসিফাইড সরকারি নথি ও তদন্তে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে, যেমন ইরান বা গুয়েতেমালায়। আবার কিছু ক্ষেত্রে অভিযোগ রাজনৈতিক বিতর্কের পর্যায়ে রয়ে গেছে, যেমন পাকিস্তানে ইমরান খান ইস্যু। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেন আন্তর্জাতিক রাজনীতিতে বিদেশি ষড়যন্ত্র অভিযোগ কখনো কখনো অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতেও ব্যবহৃত হয়। অন্যদিকে সমালোচকরা মনে করেন শক্তিধর রাষ্ট্রগুলো প্রায়ই নিজেদের কৌশলগত স্বার্থে দুর্বল দেশগুলোর রাজনীতিতে হস্তক্ষেপ করে।